নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের গ্রহ নক্ষত্রই কিন্তু শেষ কথা, এবং আপনার চরম উন্নতি, চরম অবনতি এর পিছনে কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান রয়েছে। সেটা আপনার কেরিয়ার লাইফে হোক, সেটা আপনার বিবাহিত জীবনে হোক। আপনার ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সঠিক জায়গা না থাকলে, অর্থাৎ গ্রহ নক্ষত্র আপনার যে জন্মছক সেটা 360 ডিগ্রি, তার মধ্যে গ্রহেদের অবস্থান এবং নক্ষত্রগত কানেকশান আপনার ক্ষেত্রে ফল দেবে। সেক্ষেত্রে কোনো সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তার সমস্যার গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে সমস্যা তৈরি হয়। কারণ 12টা ভাব, 1 থেকে দ্বাদশ ভাব বা লগ্ন থেকে দ্বাদশ ভাব আপনার জীবনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এক একটা ভাব এক একভাবে আপনাকে প্রভাবিত করবে। তাই আজকের আলোচনা করব বৈধব্য যোগ কাদের ক্ষেত্রে হয়, এই বৈধব্য যোগ কোন কানেকশন, কোন গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার জীবনের বৈধব্য যোগ তৈরি হয়, বা আপনার জীবনের দাম্পত্য জায়গা, অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখবেন দ্বিবিবাহ এবং এখন বর্তমানে 3 বিবাহ চলছে। অনেক সময় আমি তো একজনের চার্ট দেখেছি 5 বিবাহ হয়েছে, কিন্তু তাদের দাম্পত্য শান্তি এখনও পর্যন্ত নেই। তাহলে এইগুলোর কানেকশান হয়, এবং কানেকশানগত পরিপ্রেক্ষিতে, গ্রহগতের কানেকশানের পরিপ্রেক্ষিতে এগুলো হয়। সেই জন্য বৈধব্য যোগ আছে কি নেই, আপনারা অনেকে হয়তো ভাবেন, দেখে আমি সাধারণত দেখেছি যে মাঙ্গলিক দোষ মানে ভয় পেয়ে যান। সব সময় সব দোষ ভয় পাওয়ার নেই, কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনের সমস্যা, চরম সমস্যা নিয়ে আসতে পারে। মাঙ্গলিক দোষ আমি সেটা নিয়েও বলবো। বৈধব্য যোগ আর মাঙ্গলিক দোষ দুটো আলাদা। মাঙ্গলিক দোষ থাকলেই যে বৈধব্য যোগ হবে সেটার কোনো জায়গা নেই। আবার বৈধব্য যোগ মানেই মাঙ্গলিক দোষ, এটাও ভাবার কোনো কারণ নেই। আপনার বৈধব্য যোগ আপনার কোনো নেগেটিভ গ্রহের কারণেও হয়, বৈধব্য যোগ হয়। বা কখনো কখনো যে মাঙ্গলিক দোষের কারণেও বৈধব্য যোগ হয়। আর কি কি হয়, কি কি কারণ, সেটা নিয়ে বিস্তারিত বলবো। কারণ তার আগে আপনাদের জানা উচিত বিবাহ কখন হয়। একটা জাতক জাতিকার বিবাহ, অর্থাৎ দেখবেন অনেক জাতক জাতিকার বিবাহ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, তারপর বিবাহ হয়ে গেল, তারপরে একটা চরম অশান্তি তৈরি হলো। এটাও সাধারণত হয়ে যায়। তাহলে বিবাহ কখন হয় বা ওই জাতক জাতিকার বিবাহ কখন হবে, সেটা সম্পূর্ণভাবে তার জন্মছকের কানেকশান। ধরে বেঁধে বিবাহ দিতে পারবেন না, সবটা গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। মানে আপনি চাইলেও এখনই বিবাহ হয়ে যাবে না, কারণ জন্ম, মৃত্যু, বিবাহ সবটা বিধাতার লেখা রয়েছে। আপনি আপনার মনের মতো ইচ্ছাকৃত জায়গায় বিবাহ দিয়ে দিতে পারবেন না। সেই জন্য দেখবেন বহু মানুষ জন্মছক, মানে এই যে যৌতুক বিচার বিগত দিনে ছিল না, আজ থেকে 30-40 বছর আগে পিছিয়ে যান, তখন কিন্তু যৌতুক বিচার ব্যাপারটা তো ছিল না। হ্যাঁ, হয়তো পাটা, মেয়ের পা কেমন আছে, চুলের গোছ কেমন আছে, এইগুলো দেখা হতো। চোখ কেমন আছে, কীভাবে কথা বলছে দেখা হতো, এইগুলো দেখা হতো। কিন্তু এখন যেমন খুঁটিয়ে খুঁটিয়ে 360 ডিগ্রির মধ্যে সেই 36টা পয়েন্ট রয়েছে, কতটা মিলছে, তার কী গণ, এই গণ। কিন্তু হ্যাঁ, পূর্ববর্তীতে অর্থাৎ সেই আগে কিন্তু কোন গণ সেটার বিচার দেখা হতো, অর্থাৎ হাতের রেখাও একটু দেখা হতো কখনো কখনো। আবার কখনো কখনো আঙুলের বা মানে এই যে হাতের এইটার থেকে এই পর্যন্ত, এটার কোনো কোনো ক্ষেত্রে চোখের, মানে অনেক যারা বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারা কিন্তু এই বিবাহের ক্ষেত্রে তারাই দেখতে যেতেন, তারা সিদ্ধান্ত নিতেন, তারপরে সেটা ফাইনাল জায়গায় যেত, এবং তাদের দৃষ্টি অন্য রকম ছিল। কিন্তু সেটা সমাজের পরিবর্তন, কালের পরিবর্তনে অনেক কিছুর পরিবর্তন এসে গেছে। এবং এটা এখন যৌতুক বিচার বলা হয়, যেটা খাতা কলমে বিচার করা হয়।
তার সঙ্গে সঙ্গে কানেকশনগত জায়গা। আর এইখানেই ধরা পড়ে এই জাতক জাতিকার বৈধব্য যোগ আছে কিনা। আবার বলছি, মাঙ্গলিক দোষ কিন্তু বৈধব্য যোগ। অনেক সময় বৈধব্য কনভার্ট হয়, আবার অনেক সময় বৈধব্য যোগ মানেই মাঙ্গলিক দোষ না, এটা মাথায় রাখবেন। তাই অনেকের মধ্যে একটা ভীতি সঞ্চার করে বা মানে এইখানে এই জায়গাগুলো তৈরি হয় যে মাঙ্গলিক দোষ মানে তার বিবাহের সমস্যা হবে, দ্বিবিবাহ হবে, বিবাহিত জীবন টিকবে না, এরকম একটা টেন্ডেন্সি না। দেখুন, বিবাহ হয় কি কোন কোন কানেকশান, আর বিবাহিত জীবনের কানেকশান তাতে আপনার ওই ভাবের সঙ্গে কানেক্টেড হয়। অর্থাৎ দ্বিতীয় ভাব, সপ্তম ভাব আর একাদশ ভাব, এবং তার সঙ্গে লগ্ন ভাব। লগ্ন আপনি নিজে, দ্বিতীয় হচ্ছে কুটুম্ব, আত্মীয় স্বজন। বিবাহ যখন করবেন আত্মীয় স্বজন বৃদ্ধি হবে, আপনার কুটুম্ব তৈরি হবে। আর সপ্তম কামনা বাসনা এবং আপনার লাইফ পার্টনার, সে কানেক্ট হবে, অর্থাৎ সেই সপ্তম ভাব কানেক্ট হবে। এবং তাহলে লগ্নর সঙ্গে দ্বিতীয়র সঙ্গে সপ্তম যখন যোগাযোগ হলো, তার মানে বিবাহের একটা জায়গা তৈরি হলো, কথাবার্তা চলছে, যোগাযোগ হচ্ছে, কখনো কখনো থার্ড হাউস কানেক্ট করে দিয়ে কথাবার্তা হলো, পাত্র পাত্রী দেখাশোনা চলছে, এবং এটা পরিপূর্ণতা পাবে কখন, সেটা হচ্ছে একাদশ ভাব। তাহলে সেখানে বিবাহের যোগ তৈরি হয়ে গেল। এইবার দুটো চার্টের কম্বিনেশানে, কারণ এই সপ্তম হচ্ছে লাইফ পার্টনার, তাহলে সপ্তম ভাব যদি পীড়িত হয়ে যায় তাহলে লাইফ পার্টনারের সমস্যা তৈরি হবে। একদম প্র্যাকটিক্যাল জিনিসটা আপনারা বুঝুন। অনেকে আপনারা খুব ভয় পেয়ে যাচ্ছেন যে মাঙ্গলিক দোষ কাটাতেই হবে। হ্যাঁ, মাঙ্গলিক দোষ থাকলে অবশ্যই সেটা কাটিয়ে নেবেন, কারণ মাঙ্গলিক দোষ শুধু বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসে না, মাঙ্গলিক দোষ তার কেরিয়ার লাইফে সমস্যা নিয়ে আসে। মাঙ্গলিক দোষ থাকলে সে পরিবারের মধ্যে কিন্তু সমস্যা তৈরি করে দেয়, পরিবারের মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, শুধু বিবাহিত জীবনে না। তাহলে মাঙ্গলিক দোষ সেটা একটা অশুভ যোগ, সেটার প্রতিকার অবশ্যই করা উচিত। কিন্তু বিবাহ সম্পূর্ণ মানে 100% তার বিবাহের ক্ষেত্রে সমস্যা আসবে তা না। কোনো কোনো সময় মাঙ্গলিক দোষ এমন কিছু কানেকশান যেটা তার মায়ের সঙ্গে কিন্তু বনিবনার তৈরি হয় না, মায়ের সঙ্গে ডিটাচমেন্ট হয়ে যায়, মায়ের সঙ্গে একটা ইগো কাজ করে, মায়ের সঙ্গে একটা হিংসা কাজ করে। এগুলো কিন্তু করে এই মাঙ্গলিক দোষের কারণে, সেটা ছেলের হতে পারে, মেয়ের হতে পারে। আর বৈধব্য যোগ কী হয় দেখবেন, সপ্তম ভাব, অর্থাৎ সপ্তম হচ্ছে আপনার লাইফ পার্টনার, সেই সপ্তম ভাবের অধিপতি কোথায় গিয়ে অবস্থান করছে দেখতে হয়। সপ্তম ভাবের অধিপতি দেখা গেল কখনো অষ্টমে রয়েছে, তাহলে সপ্তম ভাবের অধিপতি অষ্টমে থাকলে তার দ্বিবিবাহ হয়। কেন হয়? কারণ সপ্তমপতি যখন অষ্টমে যায়, তার মানে সপ্তমের দ্বিতীয় কানেকশান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার প্রাপ্তি মানে সেকেন্ড ম্যারেজের যোগ তৈরি হয়। অর্থাৎ একটা ঘর থেকে পরবর্তী স্টেপ সেটা বৃদ্ধি হয়। তাহলে সপ্তমের দ্বিতীয় অষ্টম, এবং সেই সপ্তমের প্রাপ্তি, সপ্তমের বৃদ্ধি হয়ে যায়, তখন আপনার ক্ষেত্রে বিবাহের যোগ থাকে। অর্থাৎ প্রথম বিবাহিত জীবন টিকবে না আপনার, পরবর্তীতে আর একটা বিবাহ হবে। বর্তমান সমাজ ব্যবস্থা এটা কিন্তু 40 বছর আগে গিয়ে সেই হিসাব করলে আপনার মিলবে না। হয়তো 40 বছরে কেউ আছেন, আপনার সঙ্গে চার্টের কানেকশান রয়েছে, হ্যাঁ আপনার ক্ষেত্রে পরিস্থিতি এইরকম জায়গায় গেছিল, কিন্তু কোনো উপায় ছিল না। কারণ আগেকারের জীবনযাত্রা, আগেকারের স্বামী স্ত্রীর মিল, আগেকারের সংসার 40 বছর আগে বা 50 বছর আগের অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। আর বর্তমান সমাজ ব্যবস্থা অনেক উন্নত মানের, এখানে প্রত্যেকের স্বাধীনতা রয়েছে। আপনি আপনার 50 বছর পূর্বের যে বিবাহ যোগ হয়েছিল তখন যে স্বাধীনতা ছিল, তুলনামূলক আজকে আপনার সন্তানদের যে বিবাহ হচ্ছে, সন্তানরা যেখানে লাইফস্টাইল যেভাবে কাটাচ্ছে, অনেক স্বাধীনতা পাচ্ছে। তাহলে এই জায়গার মধ্যে পার্থক্য, অর্থাৎ স্থান কাল পাত্র বিশেষ এগুলোর পরিবর্তন হয়। সেই জন্য বলা হচ্ছে সপ্তমপতি অষ্টমে থাকলে দ্বিবিবাহ যোগ হয়, অর্থাৎ বৈধব্য যোগ হয়।
প্রথম বিবাহিত জীবন টেকে না। আবার সপ্তমপতি যদি ষষ্ঠে গিয়ে কানেকশান হয়, তাহলে ষষ্ঠে গিয়ে কানেকশান মানে তাহলে যার সঙ্গে বিবাহ হলো সেই বিবাহিত জীবন তার সঙ্গে চলবে না। কেন হবে না? কারণ সে পরবর্তীতে টাইমে ওই জাতকের শত্রু হয়ে যাবে, তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে না। এ বলবে উত্তর দিকে যাব, তো ও বলবে দক্ষিণ দিকে যাব, এবং পরিণতি হয়ে যাবে পরবর্তীতে আইনি জায়গা। ডিভোর্স নেওয়ার জন্য আপনার সেক্ষেত্রে কিন্তু কোর্টে দ্বারস্থ হতে হবে। এইখানে হচ্ছে ষষ্ঠম সপ্তমের কানেকশান। তাহলে দুটো কম্বিনেশন কানেকশান আপনার জীবনের বৈধব্য যোগ আনতে পারে, যেটা সপ্তমপতি অষ্টমে, সপ্তমপতি ষষ্ঠে। আর তার সঙ্গে সঙ্গে কি হয় না, কখনো কখনো সপ্তমপতি দ্বাদশে গিয়ে কানেকশান রয়েছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বৈধব্য যোগ, অর্থাৎ তার বিবাহের পরে তার বিবাহিত জীবন টিকবে না, এবং সেক্ষেত্রে আলাদা আলাদা। অর্থাৎ সপ্তমপতি যখন দ্বাদশে কানেকশান পাবে, তাহলে একটা জাতক জাতিকার জীবনে যে পরিণতি তৈরি হবে, একটা হচ্ছে ষষ্ঠে গেলে মানে সপ্তমের দ্বাদশ ষষ্ঠ, এবং সেক্ষেত্রে তার ক্ষেত্রে অবনতি। আর ষষ্ঠের থেকে সপ্তম থেকে যখন সেই জাতকের দ্বাদশে কানেকশান পাবে, তার মানে তার মোক্ষ লাভ, তার থেকে মাইনাস হয়ে যাওয়া। অর্থাৎ দেখবেন অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকার সপ্তমপতি দ্বাদশে অবস্থান করছে, তার দ্বিতীয় বিবাহ হয়, তৃতীয় বিবাহ হয়, কখনো চতুর্থ বিবাহ হয়। কেন হয়? কারণ সপ্তম নবম একাদশ এগুলো প্রত্যেকটা কানেক্টেড, এবং যেটা জীবনের পরিণতির মোড় নিয়ে নেয়, এবং প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা বিবাহের যোগ তৈরি হয়। এবং সেই জন্য বললাম, কারোর ক্ষেত্রে তিনটে বিবাহ, তৃতীয় বিবাহ পরেও তার জীবনের সুখ শান্তি হয় না, তার জীবনের যে লক্ষ্য সে পূরণ করতে পারে না, তার মধ্যে একটা অনেক কিছুর চাওয়া পাওয়া সেটা থেকে যায়। আমি বারবার বলি সেই জন্য যে জীবনের আপনার ক্ষেত্রে এমন কিছু কানেকশান রয়েছে যেটা আপনার নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন, আপনার যেটা চাওয়া পাওয়া ছিল সেটা আপনি জীবনে পাচ্ছেন না। এগুলো প্রত্যেকটা কানেক্টেড জিনিস, এবং এটা আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে। এবং সেই জন্য কখনো কখনো দেখবেন যে সপ্তমভাবে কিছু অশুভ গ্রহ অবস্থান করছে। কারণ বৈধব্য যোগ তখনই তৈরি হয় যখন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় না। বিবাহটা সম্পূর্ণভাবে দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর ডিপেন্ড করে। সম্পর্কটা সবসময় দুজনের কিন্তু মানসিক প্রকৃতির উপর ডিপেন্ড করে। আর যখনই এই জায়গাটার ভুল বুঝাবুঝি তৈরি হয়, তখন সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জাতক জাতিকার জীবনে দেখবেন চন্দ্র এবং শনি বিষযোগ হয়ে আছে। তার মানে এই জাতক জাতিকা তার লাইফ পার্টনারকে বিশ্বাস করে না, এবং কোনো কারণে যদি কোনো কারণে একটু নেগেটিভ জায়গা দেখে ফেলে, তাহলে সারা জীবন তাকে কোনো দিন বিশ্বাস করবে না, এমনকি শেষ পর্যন্ত তাদের ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রেও কিন্তু এটা বৈধব্য যোগের দিকে টার্ন নেয়, যদি কিনা সেই জাতকের চন্দ্র এবং কেতু নির্দিষ্ট কানেকশান, গ্রহগত নক্ষত্রগত কানেকশান সঠিক না থাকে। সেক্ষেত্রে সমস্যা, চরম অশান্তি তৈরি হয়ে যায়। আবার কখনো কখনো দেখবেন যে এক একটা জাতক জাতিকার ক্ষেত্রে সপ্তমভাবে পীড়িত কোনো গ্রহ গিয়ে অবস্থান করছে। অর্থাৎ দেখা গেল রবি অবস্থান করছে সপ্তমভাবে, এবং সে নেগেটিভ ফল দিচ্ছে ওই জায়গায় বসে, তাহলে চরম অশান্তি। এবং সেক্ষেত্রে দেখবেন যে বিবাহের পর কিছুদিন যেতে যেতেই আপনার লাইফ পার্টনার আপনাকে ডিভোর্স করে দেবে, কারণ তার সঙ্গে আপনার অ্যাডজাস্ট হবে না, সে কোনোভাবে আপনার সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইবে না, এবং সে কোনোভাবে আপনাকে তার নিজের বিষয় শেয়ার করতে চাইবে না।
তার অর্ডারে আপনাকে চলতে হবে, এবং একটা সময় আপনি যখন চলতে পারবেন না, আপনাকে ডিভোর্স দিয়ে সে কিন্তু অন্য জায়গায় বিবাহ করে নেবে। তাহলে এগুলোও কিন্তু হয়। আবার বৃহস্পতি, আপনারা খুব শুভ গ্রহ বলেন, বৃহস্পতির কানেকশান, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের, বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এর কম্বিনেশন কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে অশুভ গ্রহর দৃষ্টি যদি পড়ে থাকে, তাহলে এই বৃহস্পতিও কিন্তু আপনাদের জীবনযাত্রার মানকে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটাকে অবনতির দিকে নিয়ে যায়। এবং কখনো কখনো একই ছাদের নিচে এরা রাখে না, আলাদা আলাদা ছাদে আপনাকে, আলাদা আলাদা জায়গায় কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে। কখনো কর্মক্ষেত্র সূত্রে, কখনো কখনো দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হয়তো ডিভোর্সটা হবে না, কিন্তু জীবনের সে সপ্তমের যে আশা আকাঙ্ক্ষা, সেই কামনা বাসনার সেই জায়গার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, এবং তারা দুজন আলাদা আলাদা ছাদের নিচে চলে যাবে। কখনো দেখবেন যে বিবাহের পরে সেই কনে তার বাপের বাড়িতেই থেকে গেছে, সে স্বামীর ঘর আর করেনি। তাহলে এই রকম জায়গাগুলো কিন্তু তৈরি হয় সপ্তমের বৃহস্পতির এবং তার সঙ্গে নেগেটিভ কোনো গ্রহের কানেকশান। সপ্তমে যদি কেতু অবস্থান করে, আপনি পাগল হয়ে যাবেন। কেমন পাগল? মানে সমস্ত বিষয় আপনার ওপর কোয়ারি করতে 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 এটা কেন হলো, ওটা প্রশ্নের পর প্রশ্ন, সমস্ত যদি সঠিক না হয়, কারণ এক্ষেত্রে এই সকল জাতক জাতিকার মানে আপনার লাইফ পার্টনার সমস্ত ব্যাপারে এনকোয়ারি করবে। এনকোয়ারি করতে 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 আপনি মানে আপনার জীবনের যে পরাধীনতার বিষয়টা সম্পূর্ণভাবে প্রকাশ পাবে, এবং আপনি একটা সময় নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবেন না, এতটা মানসিক কষ্টের মধ্যে পড়ে যাবেন। এবং তারপরে যে পরিণতি হবে সেটা আপনাদের কিন্তু ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে। আবার কখনো কখনো ওখানে রাহুর অবস্থান, এরকম পরিণতি হয়, তার মধ্যে একটা মানে তার চাওয়া পাওয়া আনলিমিটেড, তার কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ আপনার সঙ্গে অ্যাডজাস্ট হবে না, আপনার পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট হবে না, আপনার সঙ্গে মতবিরোধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওপর ফিজিক্যালি টর্চার করবে। এগুলো বিগত দিনে বহু ক্ষেত্রে দেখা গেছে। পেপার খুললেই আগে বিগত দিনে দেখা যেত, এখন সেই মুভমেন্টে অতটা জায়গায় আসে না, তার আগেই কিন্তু দুজন দু জায়গার স্থান পরিবর্তন করে নেয়। তাহলে পরিণতি কিভাবে নিয়ে যায়, এবং জন্মছকের কানেকশান, সেই জন্য বৈধব্য যোগ জন্মছকে আছে কি না সেটা বিশেষ করে বিচার্য বিষয়। আর মাঙ্গলিক দোষ, আপনারা যেটা বলেন জানেন, মাঙ্গলিক দোষের কানেকশান সেটা তো বলবো, তার আগে আরও কিছু অশুভ যোগ থাকলে পারে আপনাদের যে পরিণতি আসবে, ডিভোর্স 100% আসবেই। যদি জন্মছকের দেখা যাচ্ছে যে এমন কিছু গ্রহের কানেকশান রয়েছে যেটা শুক্র কানেক্টেড হয়ে গেছে, কখনো কখনো পঞ্চম, কখনো কখনো নবম, কখনো কখনো চন্দ্র কানেক্টেড হয়ে গেছে পঞ্চম নবম, থার্ড হাউস কানেক্টেড হয়ে গেছে, কখনো কখনো সপ্তম ভাব কানেকশন হয়ে গেছে, তাহলে এই সকল জাতক জাতিকার তাদের চলাফেরা, আচার বিচার, তার লাইফস্টাইল যেটা আপনি কখনো মেনে নিতেই পারবেন না, এবং পরিণতি আসবে সেটা ডিভোর্স বা যেটা আপনার ক্ষেত্রে বৈধব্য কানেকশন। তাহলে সেই জন্যই আমি বারবার বলি যে যৌতুক বিচার করলে এগুলো কিন্তু উপযুক্ত কানেকশান রয়েছে, সেইগুলো দেখে তারপরে স্টেপ নিতে হবে। 36 পয়েন্টের 33 পয়েন্ট মিলে গেল মানে আপনি রাজজটুক হয়ে গেলেন, বিবাহ হতে হবে, এরকম কিন্তু বিষয় না, সেটার মধ্যে লুকিয়ে থাকে। সেই জন্য বলা হয় দুটো চার্টের কম্বিনেশান কতটা পাওয়ারফুল সেটার উপর ডিপেন্ড করবে আপনাদের জীবনযাত্রা। কারণ স্বামী স্ত্রী একসঙ্গে একই জায়গায় থাকতে থাকতে দুজনের মধ্যে মতবিরোধ মাঝে মধ্যেই হবে, কিন্তু আবার অ্যাডজাস্টমেন্ট কতটা পাওয়ারফুল কানেকশান রয়েছে সেটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার ক্ষেত্রে অনেক সময় সেটা কম্বিনেশনের ওপর ডিপেন্ড করবে দুটো চার্টের, যে পরবর্তীতে আবার দেখা গেল সেটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স হচ্ছে না।
তাই ডিভোর্স বা বৈধব্য যোগ এই বিষয়গুলো কিন্তু শুধু মাঙ্গলিক দোষ থাকলেই হয় না, নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। কখনো কখনো জন্মছকের দেখা গেলো মাঙ্গলিক দোষ, সেক্ষেত্রে রয়েছে, অবশ্যই তার প্রভাব রয়েছে, যেটা পরিণতিতে সেক্ষেত্রে কিন্তু বৈধব্য দিকেই নিয়ে যেতে পারে। কারণ একটা জাতক জাতিকার যদি লগ্নভাবে মঙ্গল থাকে, সে যা বলবে সেটা শুনতে তার লাইফ পার্টনার বাধ্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় এটা চলবে না। সপ্তমভাবে মঙ্গল, তাই তার লাইফ পার্টনার যে যা বলবে সেটা শুনতে প্রস্তুত থাকতে হবে এবং তৈরি থাকতে হবে, এটা লাইফস্টাইল চলবে না বর্তমান সমাজ ব্যবস্থায়। সেই জন্য সেটার পরিণতি হয়ে যায় ডিভোর্সের জায়গায় বা বৈধব্য কানেকশন হয়ে যায়। অষ্টমভাবে মঙ্গল যে মাঙ্গলিক দোষ করে, দেখা গেলো বিবাহেও হতে না হতে তার লাইফ পার্টনারের পরিবারের কেউ না কেউ গত হয়ে পড়ে। কারণ এই নেগেটিভ ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন, আমি বারবার বলি যে দুটো চার্টের যখন কম্বিনেশন তৈরি হবে, সেক্ষেত্রে দুটো চার্টের মধ্যে বা দুজনের মধ্যে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। একজনের পজিটিভ এনার্জি আর একজনের যদি তার মধ্যে কিছু নেগেটিভ এনার্জি থাকে, তাহলে সেটা অ্যাডজাস্ট হয়ে সেটাকে পজিটিভ ভাইব্রেশনের দিকে টার্ন নিচ্ছে কিনা দেখতে হয়। কখনো কখনো ওই পজিটিভ এনার্জিটা এখানে এসে আরও নেগেটিভ এনার্জিতে মুভমেন্ট করে এবং তার কারণে তাদের বৈধব্য যোগ, তার কারণে জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়। কখনো কখনো দ্বাদশ মাঙ্গলিক তাদের শয্যার সুখের জায়গাটাকে ডিস্টার্ব করে দেয় এবং অশান্তির জায়গা নিয়ে যায়। পরবর্তীতে সেখানে তৃতীয় ব্যক্তির এন্ট্রি নিয়ে নেয়, যেটা তাদের জীবনের একটা চরম শাস্তিমূলক জায়গা নিয়ে যায়, যেটা বৈধব্য যোগ। তাহলে বৈধব্য যোগ বিভিন্ন ক্ষেত্রে হয়, বিভিন্নভাবে আসে। আপনার ক্ষেত্রে সেই জায়গাগুলো আছে কিনা, বা আপনি যার সঙ্গে বিবাহের নিজেকে নিয়োজিত করবেন বা বিবাহ করবেন বলে ভাবছেন, হয়তো 5 বছর সম্পর্কটা রয়েছে আপনাদের, কিন্তু বিবাহর পর পুরো মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। তখন পঞ্চম থাকে না, পঞ্চম সেখানে গিয়ে সপ্তমে কানেক্ট হয়ে যায়, যেটা আপনার লাইফ পার্টনারে তৈরি হয়। আর পঞ্চম হয় প্রেম ভালোবাসা। তখন প্রেম ভালোবাসার জায়গার থেকে সপ্তমটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সেই জন্য 5 বছর, 7 বছর, 10 বছর প্রেম করেও বিবাহ করলেও সেক্ষেত্রে বিবাহিত জীবন তার 2 মাস পর্যন্ত টেকে না। সেই জন্য এগুলোর প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান রয়েছে। বিবাহ করার আগে তার সঠিক বিচার রয়েছে, বিচার বিশ্লেষণ করে তার প্রতিকার প্রতিবিধান করলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। কিছু কিছু কানেকশান দেখা যায় যে জন্মছকের ব্যভিচারী দোষ, যেটা বিবাহের পরে পর স্ত্রীগত বা পরপুরুষগত হয়ে যায়, যেটা পরক্রিয়ার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে বর্তমান সমাজের অনেক মানুষ, এবং সেটা আপনার জীবনের কিন্তু বৈধব্য যুগের টার্নিং নেবে। সেটা পরবর্তী জীবনে আপনার জীবনযাত্রার মান খুব নিম্নমানের হয়ে যাবে এবং সেটা আপনার হয়তো সর্বশ্রান্ত করে দিতে পারে, আপনার সমস্ত পৈতৃক সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দিতে হতে পারে, আপনি নেশার পর্যন্ত আসক্ত হয়ে যেতে পারেন। আপনি ভালো চাকরি করলেও সেই চাকরির যে অর্থ আপনি রোজগার করবেন, সেই অর্থটা পর্যন্ত সেই ব্যভিচারী দোষের কারণে সেই দিকে টান নিতে পারে এবং একটা সময় আপনি নিঃস্ব পর্যন্ত হয়ে যেতে পারেন। সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে এবং নির্দিষ্ট স্থান, কাল, পাত্র বিশেষ। সেই জন্য কখনো তারাপীঠ, মহাশ্মশানে কাজ করি, কখনো কামাখ্যা, কারণ নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, আমি কামাখ্যাতেও যাই, সেটা আগামী দিনেও আমি কামাখ্যাতে থাকবো। কবে কবে থাকছি সেগুলো দেখে নিন, কারণ কামাখ্যা ধামের যে প্রতিকার প্রতিবিধান হয় খুব গুরুত্বপূর্ণ এবং এখানে কঠিন থেকে কঠিনতম সমস্যার তার সমাধানের জায়গা তৈরি হয়। সেই জন্য যারা যোগাযোগ করবেন বুকিং নাম্বারে নোট ডাউন করে রাখুন, কারণ আমি কামাখ্যা যাই, কখনো কখনো বেনারস যাই, কখনো নাসিক যাই এবং কখনো তারাপীঠে গিয়ে মহাশ্মশানে কাজ করি, যাতে আপনাদের এই সমস্যার থেকে সঠিক পথ দেখাতে পারি। আর আমি বারবার বলি,
যে বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। তাদের কথা শুনুন, তারা কি সমস্যার মধ্যে এসেছিল, আজকের জায়গায় দাঁড়িয়ে তারা কতটা ভালো আছে। দেখতে থাকুন, শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল, যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি 2:35 নাগাদ, 4:30 দিকে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট সবগুলো কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী। এবং আপনার ডেটা নিয়ে আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠেও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সাকসেসফুল পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজা উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো।
তো আমার এখানে আসা তাৎপর্যটা আমি শুনতে চাইছি। তাৎপর্যটা হচ্ছে আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন। ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে। তাহলে এনাকেই একবার দেখাই। তা সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহেও নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো পড়ছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছেন। এটা কিন্তু যাতা কথা নয়, একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না। আচ্ছা, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরির ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না। ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে আবার আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে এই স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের খুব এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর থেকে। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে
যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল, সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা আমি মানতাম না, বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7.5 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না, যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যায় মিস করেছি। আচ্ছা এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে মানে 80% বলতে পারি, আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই ইয়ে করবেন 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সব থেকে মেন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, ওনার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো, যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার বক্তব্য। এটাই আমার বাবা। মানিক বাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম,
ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।